আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি ঢেঁড়স চাষ নিয়ে একটি বিশেষ ভিডিও তৈরি করব। আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে ঢেঁড়স চাষ করেছি। ঢেঁড়স চাষ নিয়ে ইতিপূর্বে আমি আরও কয়েকটি ভিডিও তৈরি করেছি। আমি আমার ছাদ বাগানে বেশ কয়েক রকম সবজি চাষ করেছি। এর মধ্যে ঢেঁড়স চাষই হচ্ছে সবচেয়ে সহজ। লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ কিংবা সিম বেগুনের মতো সবজিও আমার ছাদ বাগানে আমি চাষ করেছি, কিন্তু ওই সবজিগুলি সম্পূর্ণভাবেই সিজনাল। আর ঢেঁড়স কিন্তু সারা বছরই ভালো রকম ফলন দেয় এবং খুব অল্প সময়ে ঢেঁড়স ফলন দিতে শুরু করে। তাই আমি আমার ছাদে বেশ কিছু ঢেঁড়সের চারা রোপণ করে দিয়েছি। প্রকৃতপক্ষে ঢেঁড়সের রয়েছে অনেক খাদ্য গুণাগুণ। আমি দু একটি খাদ্য গুণাগুণের কথা এখন উল্লেখ করছি, কারণ ঢেঁড়সের খাদ্য গুণাগুণ নিয়ে আলোচনা করতে গেলে আমার ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে এবং আমি আমার এই ভিডিওটি তৈরি করার জন্য যে সময় নির্ধারণ করছি তাতে সম্পূর্ণ করতে পারবো না। আমি অন্য একটি ভিডিওতে আমি সেসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন আমি ঢেঁড়সের দুই একটি খাদ্য গুণাগুণের কথা উল্লেখ করছি। তার মধ্যে অন্যতম খাদ্য গুণাগুণ হচ্ছে ঢেঁড়সে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি ভালো রাখে। ঢেঁড়স ওজন নিয়ন্ত্রণ করে, কারণ এতে প্রচুর ফাইবার আছে আর ক্যালোরির পরিমাণ খুবই কম। ফাইবার বেশি থাকায় পেট ভরা রাখতে ঢেঁড়স সাহায্য করে, ফলে খিদে পায় না, তাই ওজন কমে যায়। আর অবশ্যই রান্না করা ঢেঁড়স সবার জন্য উপকারী। দু একজন ব্যক্তি কাঁচা ঢেঁড়সও খেয়ে থাকেন, তবে কাঁচা ঢেঁড়স সবাই হজম করতে পারে না। তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করেই কাঁচা ঢেঁড়স খেতে শুরু করবেন না। আর ঢেঁড়সের অন্যতম গুণ হচ্ছে ঢেঁড়স কোষ্ঠকাঠিন্য দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা পরপর 3-4 দিন ঢেঁড়স খেয়ে দেখতে পারেন, তাহলে অনেক পুরাতন ব্যাধিও, অনেক পুরাতন কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, এখন ঢেঁড়স চাষ বিষয়ে ফিরে আসি। আমি আমার ছাদে বেশ কয়েকটি ঢেঁড়সের চারা রোপণ করেছিলাম, তবে সেটি সংখ্যায় খুব বেশি নয়, 15-20টি চারা হবে। সেগুলি আমি একটি ভিডিও করে আপনাদের দেখিয়েছি। কিন্তু আমি যেহেতু ঢেঁড়স চাষ খুবই সহজ এবং ফলন খুব ভালো দেয় এবং সারা বছরই ফলন দেয়, তাই অধিক ঢেঁড়স কীভাবে উৎপাদন করা যায় সেই লক্ষ্যমাত্রা আমি নির্ধারণ করেছি। কারণ 15-20টি চারা থেকে আমি 15-20টি ঢেঁড়স প্রতিদিন তুলে নিতে পারি। আমি চাই প্রতিদিন যেন আমি 40-50টি ঢেঁড়স তুলে নিতে পারি, যা প্রায় 1 কেজি সমপরিমাণ হবে। সেটি আমার নিজের চাহিদা মিটিয়েও আমি প্রতিবেশীকেও কিছু ঢেঁড়স দিতে পারবো। আমি এবার মনে স্থির করেছি 50-60টি ঢেঁড়সের চারা রোপণ করব। তাই আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। একটি বীজতলা তৈরি করে নিয়েছি। বীজতলায় ঢেঁড়সের বীজ থেকে ঢেঁড়সের চারা উৎপাদন করে নিয়েছি। আমি এখন ঢেঁড়সের চারাগুলি রোপণ করে দিচ্ছি। ঢেঁড়সের চারাগুলি খুবই ছোট। আপনারা 5 লিটারের তেলের ক্যানে মাটি ভরাট করে, তাতে জৈব সার দিয়ে মাটি ভরাট করে, তাতে যদি আপনারা ঢেঁড়সের বীজই রোপণ করে দেন তবুও হবে, কিন্তু আমার হাতে সময় কম, তাই একদিকে আমি বীজতলা তৈরি করেছি
আরেকদিকে আমি মাটিগুলি তৈরি করেছি। কারণ যখন আমি এই চিন্তা করেছি যে আমার 50-60টি ঢেঁড়সের চারা হতে হবে, আর মাটি তৈরি করতে আমার অতগুলি টব তৈরি করতে আমার সময় লাগবে, 5-7 দিন সময় লাগবে, কিন্তু ঢেঁড়সের চারা 5-7 দিনে কিন্তু মোটামুটি ঢেঁড়সের চারা তৈরি হয়ে যাবে। তাই আমি বীজতলা তৈরি করেছি এবং 7-8 দিনের চারাগুলি আমি রোপণ করে দিলাম। তো এখন কিছুদিন পর, মোটামুটি 17-18 দিন পর দেখুন আমার চারাগুলি কিন্তু যথেষ্ট বড় হয়েছে। এবং যেহেতু শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে প্রতিদিন অথবা 1-2 দিন পর পর বেশ ভালোই বৃষ্টি হয়েছে, চারাগুলি কিন্তু তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। গত 2-3 দিন যাবৎ প্রচণ্ড খরা, বৃষ্টি নেই বললেই চলে। তো এখন আমি যথারীতি মালচিং করে দিচ্ছি। আর মালচিং করার জন্য আপনারা জানেন আমি চায়ের পাতা ব্যবহার করি। চা পাতা যে খুব ভালো মানের মালচ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আগের ভিডিওতে চা পাতা কীভাবে মালচ হিসেবে ব্যবহার করতে হয় আর কিভাবে চা পাতা মালচ হিসেবে ব্যবহার করার জন্য উপযোগী করে তৈরি করতে হয় তাও বলেছিলাম। আমি এখন এই চা পাতাগুলি মালচ হিসেবে গাছের গোড়ায় প্রয়োগ করব। আর চা পাতার বিষয়ে একটি বিষয় বারবার উল্লেখ করছি যে যে কোনো চা পাতাই আপনি কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন না। এটি অবশ্যই ব্যবহার করা চা পাতা হতে হবে। ব্যবহার করা চা পাতাগুলি আবার সিদ্ধ করে ধুয়ে রোদে ভালো মতো শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রয়োগ করতে হয়, নতুবা কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো এই চা পাতাগুলি এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। গাছের গোড়ায় যতটা ফাঁকা আছে আপনি খুব ভালোভাবে ভর্তি করে দিতে পারেন। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, কারণ এতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই। যেহেতু চা পাতাগুলি একে তো ব্যবহার করা চা পাতা, দ্বিতীয়ত আমি আবার সিদ্ধ করে ভালো করে শুকিয়ে নিয়েছি। এটা শুধু উপকারিতা হচ্ছে মালচ হিসেবে, এটার তেমন কোনো গাছের সার হিসেবেও প্রয়োগ করা হয় না। খুব সামান্য পরিমাণ নাইট্রোজেন আছে যেটা উল্লেখযোগ্য নয়। তবে মালচের কাজ হচ্ছে মাটি রৌদ্রের সময় গরম হতে না দেওয়া, এবং এই চা পাতাগুলি যেহেতু দানাদার, এর ভিতর দিয়ে পানি প্রবাহিত হতে পারে, বায়ু চলাচল করতে পারে, যে কারণে গাছগুলির জন্য এই চা পাতাগুলি খুবই উপকারী। আর এই চা পাতাগুলি যখন এভাবে পানি প্রয়োগ করে দিবেন তখন চা পাতাগুলি ভিজে যাবে এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রাখবে, এবং দীর্ঘক্ষণ পানি ধরে রাখতে চা পাতাগুলি খুবই কার্যকর। বন্ধুগণ, ফিরে এলাম 1 সপ্তাহ পরে। চায়ের পাতা দিয়ে মালচিং করার কারণে গাছগুলি কিন্তু প্রচণ্ড রকম খরা সহ্য করেও বেশ ভালোভাবে টিকে আছে। প্রচণ্ড রকম একটা বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাসের চাপটায় গাছগুলি যেন পড়ে যাবে। আমি অপেক্ষা করছি বাতাসটা থেমে গেলেই গাছগুলিতে পানি দিব এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার গাছগুলি প্রায় ম্যাচিউরড হয়ে গিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি 2-1টি গাছে ঢেঁড়স ধরতেও শুরু করেছে। গাছগুলি যেহেতু খুবই গ্রিন আর গাছের ফলটাও খুব গ্রিন, এই কারণে কিন্তু ক্যামেরায় অতটা দেখা যায় না, তবে কাছে গেলে দেখা যায়। এবং এগুলি যেহেতু এখনও আকারে খুব ছোটো, এগুলি দেখা যাচ্ছে না, এই 2-1টি দেখা যাচ্ছে। এটা যেমন মোটামুটি বড় হয়ে গেছে। বন্ধুগণ, তো এই ছিল আজকের ভিডিওটি। আমি একটি লক্ষ্য নিয়ে, আমার লক্ষ্য হচ্ছে এই ছাদ বাগান থেকে যেন আমি প্রতিদিন 1 কেজি ঢেঁড়স সংগ্রহ করতে পারি, 50-60টি ঢেঁড়স সংগ্রহ করতে পারি।
আমি সেই লক্ষ্যের কাছাকাছি গিয়েছি। এখনও কিন্তু আমি 1 কেজি ঢেঁড়স সংগ্রহ করতে পারিনি। তবে আমি আশাবাদী, যেহেতু আমার এই গাছগুলিতে ঢেঁড়স ধরতে শুরু করেছে। আমার নতুন গাছগুলিতে এখানে আমি প্রায় 40-50টির মতো যে নতুন ঢেঁড়স গাছ রোপণ করেছিলাম সেগুলিতে ঢেঁড়স ধরতে শুরু করেছে। তবে আমার মনে হয় সবগুলি গাছে ঢেঁড়স ধরতে আরও 1 সপ্তাহ কি 10 দিনের মতো সময় লাগবে। তখন আমি যখন গাছ থেকে ঢেঁড়স তুলে নিব সেই ভিডিওগুলি আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। আজ এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।